পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে বামফ্রন্টের জেলার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সুজন চক্রবর্তী রাজ্য সরকারকে একরাশ নিলেন। বিভিন্নভাবে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে সেই প্রসঙ্গে বলল, ওটা তো টিকে থাকার জন্য কোম্পানিদের লড়াই, আর এদের সঙ্গে যোগাযোগ করছে দিল্লির নেতারা। এর ওপর নির্ভর করবে বিজেপি কটা আসন পাবে, তৃণমূল কটা আসন পাবে। কেন্দ্রীয় পরিবহন নীতি মানে এই যে আইন টাইন যে বদল করলো, যা করছে তো ভয়াবহ ভয়াবহ। ট্রাক ড্রাইভার অথবা যে কোনো গাড়ির চালক, তাদের তো বিপদের মধ্যে ফেলা হচ্ছে। ড্রাকোনিয়ান ল, ড্রাকোনিয়ান এই যে নতুন সব আইন করলো না, সাংসদরা থাকবে না, তাদের অনুপস্থিতিতে বিরোধী শূন্য অবস্থায় পাশ করিয়ে নিল আইন নতুন করছে, এবং তা আমাদের নানাবিধ সংকট তৈরি করবে। আপাতত পরিবহনের শ্রমিক যারা, তারা বুঝেছেন, তারা রাস্তায় নেমেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং এটা যেমন কেন্দ্রীয় পরিবহন নীতি তার বিরুদ্ধে, তেমন রাজ্যেও তো তারা বুঝতে পারছেন পরিবহন কর্মীদের প্রতিদিন হাজার হাজার টাকা শুধু পুলিশকে নজরানা দিতে হয়, সেই টাকা ঘুরে ফিরে আবার তৃণমূলের নেতাদের কাছে যায়। ফলে এটা কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য সরকারের অনেকগুলো করণীয় আছে, রাস্তাঘাট ইত্যাদিতে বহু জিনিস করণীয় আছে, সেগুলো কিছু করবো না। কিন্তু বাই চান্স যদি কোনো কিছু হয়, বেড়ে শালাকে ধর, আগে ড্রাইভারটাকে 10 বছর জেল করিয়ে দাও। এটা কখনো হয় নাকি? এটা সুস্থ চিন্তা নয়। ফলে লুট, দুর্নীতি এবং এই সমস্ত কিছুর দায়, যে কোনো রকম অপরাধের দায় সব ফেলে দেবো ড্রাইভারের ঘাড়ে। এটা কখনো হয় না। ড্রাইভার, খালাসি, পরিবহন কর্মীরা নানান বিপদে, তারাই ধর্মঘটে করছেন। দেশ জুড়ে অনির্দিষ্টকাল রেশন ধর্মঘটে ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন। রেশন ডিলার যারা, তাদের অর্গানাইজেশন, তারা সর্বভারতীয় ধর্মঘট ডেকেছেন। এই সংগঠনের যারা নেতা, তারা যারা বলছেন যে আসলে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। দিল্লির সরকার রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করছে, এ রাজ্যের সরকার রেশনে লুট করছে। কার্যত সেই লুট ধরাও পড়ে গেছে অনেক ক্ষেত্রে, বহু ক্ষেত্রে। রেশনে গরিব মানুষের চাল কেড়ে নিয়ে বিক্রি করে নেতারা বাড়ি হাঁকাচ্ছেন, গাড়ি হাঁকাচ্ছেন, সম্পত্তি হাঁকাচ্ছেন, বেআইনি সম্পদ করছেন। পশ্চিমবাংলায় খাদ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি ধরা পড়ে গেছেন। সারা দেশে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। তাই রেশনের সঙ্গে যারা যুক্ত, তারা অল ইন্ডিয়া স্ট্রাইক করছেন। সুপ্রিম কোর্টে কামধুনি মামলায় শুনানি স্থগিত, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজ্য আর অভিযুক্তের কাছে নোটিশ সুপ্রিম কোর্ট। কামদুনি কাণ্ড তো সবাই বুঝেছেন। মুখ্যমন্ত্রী কার্যত ঠকিয়েছেন মানুষকে। গিয়েছিলেন কদিন পরে, গিয়ে সবাইকে তো সিপিএম মাওবাদী বলে গ্রামবাসীকে দাগিয়ে দিলেন। তারপরে বললেন 15 দিন টাইম, চার্জশিট, 1 মাসের মধ্যে চূড়ান্ত শাস্তি হবে, এবং ইঙ্গিত দিলেন নাকি তাদের ফাঁসি হবে। আর মানুষ দেখতে পারল যে যারা অভিযুক্ত তাদের পাশে তৃণমূল, তাদের পাশে আইনি ব্যবস্থা, এমনকি গভর্নমেন্ট উকিল ঘন ঘন বদল করে এমন করা হয়েছে যাতে অভিযুক্তরা প্রশ্রয় পায়। নির্যাতিতার কথা শোনার মতন কেউ নেই, এবং সব খালাস হয়ে গেল অভিযুক্তরা। ফলে বাধ্য হয়ে ওরা নানান সময়ে মুখ্যমন্ত্রী সহ নানান জনের কাছে গেছে, এবং তারপর তাদের উপরে ভরসা করা যাচ্ছে না বলে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। শহরে ফের পথে টেট 2022-এর চাকরি প্রার্থীরা, টেট পরীক্ষার্থীরা আজ রাস্তায় মিছিল করেছে। সঙ্গত কারণেই মিছিল করেছে। 2022-এ যাদের টেট পরীক্ষা হয়েছে, তাদের এখনো পর্যন্ত কাউন্সেলিং কোনো নিয়োগ তো কিছু হলো না। 23-এর পরীক্ষা, এবং সেই পরীক্ষা নিয়েও নানা প্রশ্ন আছে, আমি তার মধ্যে গেলাম না। তার আগে 17-র পরীক্ষা হয়েছে, 23-এর আগে 22 আগে 17, তার নিয়োগ কমপ্লিট হয়নি। তার আগে 14, সেই নিয়োগ নিয়ে পর্যন্ত প্রশ্ন আছে। তাহলে বছরে একবার করে টেট পরীক্ষার জায়গায় এই 4টে পরীক্ষা হলো 12 বছরে, এবং তার প্রতিটিতে গণ্ডগোল। 22-এর এখনো পর্যন্ত কাউন্সেলিং করা এবং ইত্যাদি নিয়োগের ব্যবস্থা করা সরকার এগোয়নি। স্বাভাবিক কারণেই পরীক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। তাদের ওপরে কার্যত তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, ন্যায্য অধিকার থেকে তাদের কেড়ে নেওয়া হচ্ছে, চাকরির মধ্যে বছরগুলো কেড়ে নেওয়া হচ্ছে। নতুন স্বরাষ্ট্র সচিবের পোস্টিং অবৈধ বলে দাবি শুভেন্দু অধিকারী, এক্স হ্যান্ডেলে পোস্ট।
নতুন যিনি স্বরাষ্ট্র সচিব হয়েছেন তার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রশ্ন ওঠা স্বাভাবিক। যিনি ডিজি হয়েছেন নতুন, তার সম্পর্কে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। রাজ্যের সরকার বৈধ যথাযথ কাজ করে না, অবৈধ, অন্যায়, বেঠিক, লুট, দুর্নীতি এতেই থাকে। এবং আপনি লিখে রাখতে পারেন, এই যেমন দিল্লির সরকার নিয়োগে নিজের পছন্দ মতো লোককে নিয়োগ করবে বলে তার কোনো নীতি নিয়ম মানে না, ঠিক তেমন করে রাজ্য সরকার পছন্দ মতো নিয়োগ করা হবে, অতএব কোনো নিয়মকানুন মানে না। রিটায়ার্ড লোক তার ডবল চাকরি, আর সেখানে নতুন যারা আসবেন তাদের সিনিয়রদেরকে টপকে খুশি মতন যাকে তাকে যেখানে সেখানে নিয়ে এসে বসিয়ে দিলাম, এবং সেটা আইন অনুযায়ী নয়। যদি ঠিক মতো করে নির্বাচন কমিশন চলে, মমতা ব্যানার্জি মোদিকে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছেন, যদি না পারেন তাহলে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র সচিব, ডিজি দুজনকেই সরিয়ে দিতে বাধ্য। এখন মমতা ব্যানার্জি মোদির পিছনে ঘুরছেন, যদি মোদি বাঁচাতে পারে। সর্বশিক্ষা মিশনের অন্তর্গত শিক্ষাবন্ধুরা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি শেষে মাসে 8,000 টাকা বেতন পান, যা শিক্ষা দপ্তরের গ্রুপ সি, গ্রুপ ডির থেকেও কম। এই কর্মচারীরা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতন কাঠামো নির্ধারণের দাবি করেছেন। আমাদের রাজ্যে এখন যেটা চলে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সম্পর্কহীনভাবে কাজ চলছে। নিয়োগ যোগ্যতার সঙ্গে সম্পর্ক নেই। একে তো নিয়োগ হয় না, তারপর যা নিয়োগ হয় তার বেশিরভাগটাই কার্যত টাকার খেলা। সব ক্ষেত্রে এই মিছিল করছেন চাকরি প্রার্থীরা, রাস্তায় নেমেছেন শিক্ষাবন্ধুরা মাস্টার ডিগ্রি পাস, এমনকি ওদের পিএইচডিওয়ালাও আছে, কিন্তু পান 7,000-8,000 টাকা। ন্যূনতম বেতনটাও নেই, মিনিমাম ওয়েজ তার চাইতে কম, গ্রুপ ডির কর্মচারী যা তার চাইতে কম, এবং কার্যত কোনো নীতি নিয়ম নেই। বিক্ষোভ স্বাভাবিক। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স যোগে এবার ইডির স্ক্যানারে 4টি কোম্পানি। প্রাথমিকের নিয়োগ মামলায় এখন ইডির স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্স আগে থেকেই আছে, আরও বোধহয় 4টে কোম্পানি। এত কোম্পানি খুঁজে লাভ কী? করতে করতে সব তো আলটিমেটলি কালীঘাট অথবা নবান্ন। সবাই তো বুঝতে পারছেন বেআইনি সম্পদ ভর্তি। দিল্লির বদান্যতায় বিদেশে মাঝে মধ্যে ঘুরে, কোথাও মাস্কাট, কোথাও দুবাই, কোথাও দোহা ঘুরে বেড়াচ্ছেন তো টাকা পাক করাবার জন্য, না বোঝার কী আছে? এই যে রাজ্যের শাসক দলের নেতারা, তারা যে বিভিন্ন দেশে মাঝে মধ্যে ঘুরে বেড়ান ভায়া করে, এদিক ওদিক করে, কিসের জন্য ঘুরে বেড়ান? কার টাকায় ঘুরে বেড়ান? কোন টাকাকে ম্যানেজ করার জন্য ঘুরে বেড়ান? ভয়াবহ নিয়োগ দুর্নীতি, তার টাকার বখরা নানান কোম্পানি মারফত, সাদা কালো, কালো সাদা, নানান গল্প। তৃণমূলের নেতারা রমরমা দুর্নীতিতে। ঠিক আমাদের রাজ্যে যেরকম আপনি অন্য রাজ্যে দেখতে পাচ্ছেন, বিজেপির নেতারা একই রকম আমাদের রাজ্যে তৃণমূলের নেতারা। শুভেন্দুর বাড়িতে হানা দিলে 350 কোটি টাকা উদ্ধার হবে বললেন কুণাল ঘোষ বলেছেন যে শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা দিলে 350 কোটি টাকা পাওয়া যাবে। আমি তো এটাই বলছিলাম, শুভেন্দুর বাড়িতে কি আছে, কোথায় আছে, কুণাল জানেন, তৃণমূলের নেতারা জানেন বিজেপির নেতাদের কার বাড়িতে কি আছে। আবার শুভেন্দু এবং বিজেপির নেতারা তারাও জানেন তৃণমূলের কোন নেতার বাড়িতে কি আছে। ফলে তৃণমূলের মুখপাত্র বলে দিয়েছেন যে 350 কোটি টাকা আছে শুভেন্দুর বাড়িতে। কিন্তু একটাই প্রশ্নের উনি উত্তর দিতে পারবেন কিনা আমি জানি না, তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রী কি পুলিশ দপ্তরকে ইনঅ্যাক্টিভ করে রেখেছে যে ভাই শুভেন্দুর বাড়ি দিয়ে কেউ যেও না? ইকোনমিক অফেন্স উইং আছে, রাজ্যের সিআইডি আছে, রাজ্যের এই নানাবিধ দুর্নীতি দমনের শাখা আছে। তো সেই শাখাগুলো তো পুলিশ মন্ত্রকের আন্ডারে। পুলিশ মন্ত্রীর নাম তো মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি কি তার এই সমস্ত শাখাগুলোকে নিষ্ক্রিয় করে রেখেছেন যে ভাই তৃণমূলের নেতাদের বাড়িতেও যেও না, বিজেপির নেতাদের বাড়িতেও যেও না? শুভেন্দুর বাড়িতে যায়নি কেন? মুখপাত্র মুখ্যমন্ত্রীকে বলুন যে আপনি একটি অপদার্থ, অযোগ্য, আপনার পুলিশ কোনো কাজ করতে পারে না, শুভেন্দু বাড়িতে 350 কোটি টাকা ধরছে না। সাথে সাথেই কুণাল ঘোষ আরও একটি মন্তব্য করেছে যে অফিসিয়ালি স্বীকার করেছে জনতার ভোটে শুভেন্দুর কাছে হেরেছেন মমতা। এতদিন তৃণমূল কারচুপি বলতো, এতদিন ধরে তৃণমূল বলছিল যে শুভেন্দু জেতেনি, শুভেন্দু হেরেছে, মমতাই জিতেছে, লোডশেডিংয়ের এমএলএ। তৃণমূলের কথা, আমাদের এ ব্যাপারে কোনো মত দেবার কিছু নেই।
এখন তৃণমূলের নেতা যেটা বললেন সেটা হচ্ছে যে লোডশেডিংয়ে হারেননি, লোডশেডিংয়ে শুভেন্দু অধিকারী জেতেনি। মমতা যে হেরেছে দলের জন্য, দলের নেতাদের জন্য, এমনকি দলের যিনি সভাপতি তিনিও মমতাকে জেতাতে পারেননি। আরও একটা জিনিস বোঝা গেল যে তাহলে লোডশেডিংয়ে জেতা হারা কথাটা ভুল তৃণমূলের নেতাদের, কুণালের কথা অনুযায়ী। আবার এটাও বোঝা গেল যে মমতা নিজের যোগ্যতায় জিততে পারেন না, তিনি নাকি 294টা আসনের প্রার্থী, তাকে জেতার জন্য সভাপতি সুব্রত বক্সির সাহায্য লাগে। সাহায্য পেলে জিতবেন, সাহায্য পাননি তাই জেতেননি। কুণালের অভিযোগটা সারবত্তা এটাই। অমিত শাহ বলে গিয়েছেন যে 19-এর লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় সফলতা ছিল সোশ্যাল মিডিয়া প্রচার। এবার নির্বাচনে সোশ্যাল মিডিয়া প্রচারে আরও বেশি জোর দিতে 1300 মোবাইল কিনল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, এসে ব্যবসা করেছেন। পশ্চিমবাংলায় বিজেপি নেতাদের সঙ্গে মিটিংয়ে ব্যবসা করে গেছেন। 1300 না 13,000 কি একটা মোবাইল কিনিয়েছেন। 1300 মোবাইল মানে কত টাকা দাম হয়? ওরে বাবা, কোটি কোটি টাকার ব্যবসা। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, কেন দুর্নীতি এবং অপরাধে যারা ধরা পড়ে গেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, কেন ধামাচাপা পড়ে আছে, এর উত্তর দিতে আসেননি। এসেছেন ব্যবসা করতে, মোবাইল কেনাতে। পশ্চিমবাংলায় বিজেপিকে মোবাইল কিনিয়েছেন, কারণ মোবাইলই একমাত্র নাকি এখন ভোটে জেতাবার অস্ত্র, মানুষ না। মানুষের ওপরে যাদের ভরসা নেই, যন্ত্রের ওপরে যাদের ভরসা, তারা দেশের দুর্গতিরই কারণ হবে। কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতায় এবার কলকাতাতেও রাস্তা অবরোধ ট্রাক ও লরি চালকদের। কেন্দ্রীয় পরিবহন নীতি মানে এই যে আইন টাইন যা বদল করলো, যা করছে, তো ভয়াবহ ভয়াবহ। ট্রাক ড্রাইভার অথবা যে কোনো গাড়ির চালক, তাদের তো বিপদের মধ্যে ফেলা হচ্ছে। ড্রাকোনিয়ান ল, ড্রাকোনিয়ান। এই যে নতুন সব আইন করলো না, সাংসদরা থাকবে না, তাদের অনুপস্থিতিতে বিরোধী শূন্য অবস্থায় পাশ করিয়ে নিল আইন, নতুন করছে, এবং তা আমাদের নানাবিধ সংকট তৈরি করবে। আপাতত পরিবহনের শ্রমিক যারা, তারা বুঝেছেন, তারা রাস্তায় নেমেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এটা যেমন কেন্দ্রীয় পরিবহন নীতি তার বিরুদ্ধে, তেমন রাজ্যেও তো তারা বুঝতে পারছেন পরিবহন কর্মীদের প্রতিদিন হাজার হাজার টাকা শুধু পুলিশকে নজরানা দিতে হয়, সেই টাকা ঘুরে ফিরে আবার তৃণমূলের নেতাদের কাছে যায়। ফলে এটা কোনো অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য সরকারের অনেকগুলো করণীয় আছে, রাস্তাঘাট ইত্যাদিতে বহু জিনিস করণীয় আছে, সেগুলো কিছু করবো না। কিন্তু বাই চান্স যদি কোনো কিছু হয়, বেড়ে শালাকে ধর, আগে ড্রাইভারটাকে 10 বছর জেল করিয়ে দাও, এটা কখনো হয় নাকি? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল নেতা বা কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে অনাস্থা প্রস্তাব করলো তৃণমূলের সুবল মান্নার বিরুদ্ধে, কি বলবেন? আমি বয়ার জন্য বলছি, আগেটা তো হলো তো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, সেইটাই। হ্যাঁ, ওই আজকে অনাস্থা প্রস্তাব করেছে, নাম করছিল বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কাঁথি পৌরসভায় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের সদস্যরাই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। আস্থা জানিয়েছিলেন কেন? তৃণমূল বলে। অনাস্থা জানাচ্ছেন কেন? তৃণমূল বলে। আস্থাতেও তৃণমূল, অনাস্থাতেও তৃণমূল, পক্ষেও তৃণমূল, বিরুদ্ধেও তৃণমূল। হয় তৃণমূল বিজেপি, না হলে তৃণমূলের এ গ্রুপ বানাও ও গ্রুপ। আর এখানে তৃণমূলের সাংসদকে নাকি উনি প্রণাম করেছিলেন। তৃণমূলের সাংসদ যেহেতু বিজেপির দিকে আছেন বলে ধরে নেওয়া হচ্ছে, সেই কারণে প্রণাম করা যাবে না, প্রণাম করলেও বাতিল। ফলে কোনো পরম্পরা কোনো কারবার নেই। আমার পছন্দ হয়নি, আউট। আমার পছন্দ হয়েছে, টাকা ঠিকমতো ভাগ দিতে পারবে, ইন। তৃণমূলে এখন এটাই চলছে। এখন দেখলাম চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছে, এটা ওদের দলের ব্যাপার, কিন্তু তৃণমূল আস্থা জানাচ্ছে, তৃণমূলই অনাস্থা জানাচ্ছে। তৃণমূলই চেয়ারম্যান করেছে, তৃণমূলই খারিজ করবে। টাকা পয়সার ভাগ বাটোয়ারার ব্যাপার ছাড়া অন্য কিছু নেই। আবারও ভূপতিনগরের বোমবাস, গতকাল রাতে ভূপতিনগরের একজন বাড়িতে বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে, 2 জন আহত হয়। একজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ, কি বলবেন? ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর, আবারও বোম ব্লাস্ট, 2 জন আহত হয়েছে, একজনকে ওদের গ্রেপ্তারও করেছে। এর আগে আমরা দেখেছি ছাদ শুদ্ধ বাড়ি উড়ে গেছে, মানুষ মারা গেছে এই ভূপতিনগরে। আমি এগরা ঠেগরা ছেড়ে দিলাম, গোটা পশ্চিমবাংলার সর্বত্রই তো তাই।
সর্বত্রই বেআইনি বোমা মজুদ, এবং তারপর কখনো কখনো ফেটে যাচ্ছে। গরম না, শীতকালেও ফেটে যাচ্ছে, ভয়াবহ। রাজ্যের জোট নিয়ে আপনাদের কোনো সিদ্ধান্ত হয়েছে লোকসভা নিয়ে? আমাদের আবার সিদ্ধান্তে কী আছে? বিজেপিকে হারাবো, তৃণমূলকে হারাবো। গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাই একজোট। পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল এই দুই শক্তির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হতে চায়, দুজনকে হারাতে চায়, এবং সেই কারণেই বিজেপি আর তৃণমূল ভোটে যেন মানুষ তার অধিকার প্রয়োগ করতে না পারে সেই চেষ্টাতেই ব্যস্ত। আপনি দেখলেন এই কত মাদ্রাসার নির্বাচন হলো, কতগুলো কোঅপারেটিভের নির্বাচন হলো, মানুষ যেখানে ভোট দিতে পারছে সেখানে কিন্তু তৃণমূল আউট, বিজেপি আউট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, দেখুন তৃণমূলে কে কী বলছেন আমি জানি না, মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির দ্বন্দ্ব, কুণাল ঘোষের সঙ্গে ফিরহাদ হাকিমের দ্বন্দ্ব, সোমনাথ শ্যামের সঙ্গে ওই কী বলোটার নাম অর্জুন সিংয়ের দ্বন্দ্ব। পাড়ায় পাড়ায় পুরনো তৃণমূলের নেতা কর্মী যারা দল তৈরি করেছিলেন তারা আউট, লুঠেরারা দল চালাচ্ছে। এটা দল নাকি? এটা ওই রোজ কাগজের টিভিতে তর্ক হচ্ছে বলে দল? সার্কাস পার্টি, সার্কাস পার্টি। সার্কাস পার্টিতে দেখবেন দু একজন জিমনাস্টিক যা করলো, লোকের অ্যাট্রাকশন হচ্ছে ক্লাউনদের দিকে। জোকার নাচছে, লাফাচ্ছে, ঘুরছে, পড়ে যাচ্ছে, দৌড়চ্ছে, নিজে নিজে হাততালি দিচ্ছে। তৃণমূল একটা সার্কাস পার্টি, ক্লাউনদের রাজত্ব চলছে। জোকাররা মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য নানাবিধ অঙ্গভঙ্গি করছেন, কারুকার্য করছেন। রাজনীতি কোনো দলই না, লুঠেরার দল সার্কাস পার্টি। অমিত শাহ 35 আসন, দিলীপ ঘোষ বলছে 25 আসন, বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ। অমিত শাহ বলেছেন বিজেপি 35টা আসন পাবে। কার ভরসা বলেছেন বুঝতে পারছেন সবাই। দিলীপ ঘোষ বলেছেন 35 না 25টা আসন পাবে, আর আমি বলছি বিজেপি 5টা আসনও পাবে না, 5টা আসনও পাবে না। এবং সেই কারণে তৃণমূলের পিছনে যোগাযোগ করছে দিল্লির নেতারা, এবং সেই কারণে ইদানিং শুনছেন বিজেপির নেতারা অভিষেক ব্যানার্জি সম্পর্কে কিছু বলছে টলছে আর না, না। অভিষেক ব্যানার্জি শুনতে পাচ্ছেন আমি ডায়মন্ড হারবার ছাড়া কোথাও নেই। কেন? যা খুশি বাবা দিল্লি তুমি চাও সিট নিয়ে যাও, শুধু জেল থেকে বাঁচাও, তদন্ত থেকে বাঁচাও। কার্যত অমিত শাহ কী বলছেন, দিলীপ ঘোষ কী বলছেন, কিছু তার উপর নির্ভর করছে না। তৃণমূল আর বিজেপির রফা তার উপর নির্ভর করবে বিজেপি আসন পাবে কিনা, কটা পাবে, তৃণমূল আসন পাবে কিনা, কটা পাবে। মানুষ ভোট হলে তৃণমূল বিজেপিকে সমর্থন করবে না। মমতা অভিষেকের প্রতিশ্রুতি মতো 31 ডিসেম্বর পার হয়ে গেল, এখনো পর্যন্ত হলো না ধূপগুড়ি সাব ডিভিশন। ধূপগুড়ির সাব ডিভিশন ভোটের আগে অভিষেক ব্যানার্জি জানিয়ে এসেছিলেন, ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী পরে কিছু সিদ্ধান্ত করেছেন 31 ডিসেম্বরের মধ্যে নাকি চালু হবে। চালু না হয়ে কোনো উপায় নেই, ওটা মানুষের দাবি, অবশ্যই চালু হবে। কিন্তু তৃণমূলের নেতাদের কথার কোনো দাম নেই। ওরা কয়েক বছর ধরেই ভোটের সময় করে বলেন, ভোটের পরে ভুলে যান। এখন মানুষের চাপ আছে বলে করতে হবে, তৃণমূলের কথাই হবে তা না, মানুষের চাপে হবে।